সকাল সকাল সুফিয়ান এসেছে চৌধুরী বাড়িতে। গাড়ি থেকে নেমে সাইফকে কয়েকবার কল দিল। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। পাশের ফ্ল্যাটে ওকে ঝুঁকি দিল, কোথাও চামেলিকে দেখা যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। সাইফও বাইরে আসছে না। হঠাৎ কোনো মেয়েলি হাত সুফিয়ানের পিঠ স্পর্শ করল। চমকে টাকাতেই দেখতে পেল তার কামনাকৃত মানুষটি। সুফিয়ান হেসে বলল, আরে রে চামেলি ভাবি, আজ তো তোমায় খুব সুন্দরী লাগছে। রোজকার মতো পিঠ খোলা ব্লাউজ, কোমর আর বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে চামেলি। সুফিয়ানের গালে চুলের বেনি দিয়ে আলতো বাড়ি দিয়ে বলল, শুধু সুন্দরী? সুফিয়ান চোখ টিপে বলল, আর সেক্সিও। চামেলি সুফিয়ানের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, যাহ দুষ্টু। ভাবি দেখো না, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। সুফিয়ান নিজের বুকে হাত দিয়ে বলল কথাটা। চামেলিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে বলল, তোমার কোমরের কাছের তিলটা কি সত্যি? চামেলি চুলের বেনি ঘুরাতে ঘুরাতে ভেংচি কেটে বলল, আমার বাপু অত সময় নেই তোমার সাথে রসের গল্প করার। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ান বাড়িতে ঢুকে আবার গাড়িতে বসল। সকাল সকাল চৌধুরী বাড়ির পরিবেশ জাঁকজমক। এবারের ছোট কন্যা দিঘির ১৬তম জন্মদিন। বাড়িতে বেশ ভালোই আয়োজন করা হয়েছে, তবে অনুষ্ঠানটা ঘরোয়া, শুধু পরিবার আর আত্মীয়দের নিয়ে। পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। নদী মা কাকির হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, কখন সাইফ নামবে। কিন্তু আজ যে সাইফ একা না, বউ সঙ্গে নিয়ে নামবে। কালো আনারকলি জামা পরেছে নদী, গলায় স্বর্ণের চেনটা জলজল করছে। আধুনিক যুগের হয়েও বড্ড সাদামাটা মেয়েটা, বলতে গেলে ন্যাচারাল সুন্দর। সাইরা নদীকে বলল, কিরে, বাড়িতে ফোন করেছিলি? তোর কাকাই বড়মা সবাই আসছে তো? নদী সাইফ আর অদিতির ভাবনায় এতটা ডুবে যে মায়ের কথা কানেই যায়নি। সাইরা পুনরায় ডেকে বলল, কিরে, মন কোথায় তোর? আঞ্জুমান নদীর হয়ে বললেন, এত চটিস না তো ছোট, মেয়েটা সারা দিন কত কাজ করে, কত দায়িত্ববান আমার বাচ্চাটা। আরেক হয়েছি এবাড়ির বউ, ও তো শুধু নামেই বউ। এত বেলা হলো এখনো স্বামী নিয়ে বেহায়ার মতো শুয়ে আছে। হাবিব চৌধুরী রান্নাঘরে এলো চা চাইতে। সায়রা বলল, শুনছেন, বাড়ি থেকে সবাই কখন আসবে? হাবিব চৌধুরী বললেন, সবাই বলতে শুধু ভাইজান আর তুজাউন আসবে, সাথে বোধহয় আমাদের আকবর থাকবে। ও এসে যাবে। আমাকে কড়া করে 1 কাপ চা দাও তো। নদী একটা পাত্র নিয়ে চা বসালো। চুপচাপ কাজ করছে নদী, মুখটা বড্ড মলিন লাগছে। হাবিব চৌধুরী ছোট মেয়ের তুলনায় বড় মেয়েকে একটু বেশিই ভালোবাসে। তার এমন মনমরা হয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না। চায়ের কাপটা বাবার হাতে দিয়ে অদিতি আবার কেকের ব্যাটার রেডি করতে ব্যস্ত পড়ে গেল। হাবিব চৌধুরী ভাবল, আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই কথা বলবে মেয়ের সাথে। চোখ ফেরাতেই দেখতে পেল তার কর্মচারী মেহবুব এসেছে, হাত ইশারায় ডাকছে, খুব জরুরি। হাবিব চৌধুরী সেদিকে গেল। মিনিট 5 পরই অদিতি নামল নিচে, সাথে সাইফও। নদী খেয়ালই করেনি, নিজের মতো কাজ করছে। আঞ্জুমান বললেন, ওই যে এলো, যেমন স্বামী তার তেমন স্ত্রী, বেলা 12টা বাজে ঘুম ভাঙে তাদের। আঞ্জুমানের কথায় সিঁড়ির থেকে তাকালো নদী। সাইফ অদিতির কাঁধে হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। একবার দেখেই চোখ সরিয়ে নিল নদী। অদিতি গিয়ে সালাম দিল শাশুড়িদের। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম কাকিমা। আজ সাইফ সাথে আছে বলে বাধ্য হয়ে দুজনেই সালাম নিল। আঞ্জুমান অদিতিকে বলল, তুমি আমার ঘরে এসো তো একটু। ও নদী, পায়েসটা দেখিস মা। সাইফ ভ্রু কুচকে বলল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আঞ্জুমান তাচ্ছিল্যের স্বরে বলল, ভিডিও দেখলেই যেমন ভালো ভিউয়ার্স হওয়া যায় না, ভিডিওতে লাইক দিতে হয়, ঠিক তেমনি শুধু বিয়ে করলেই স্বামী হওয়া যায় না সাইফ। স্বামীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলোর খেয়াল রাখতে হয়। তুমি আর আমাদের ভিউয়ার্স কি সেই খেয়াল রাখো? মানে? আঞ্জুমান হাত আঁচলে মুছতে মুছতে বলল, একটু পর বাড়িতে আত্মীয় স্বজন, নদী দিঘির বন্ধুরা সবাই চলে আসবে। নতুন বউ, নাকে নাক ফুল নেই, হাতে চুড়ি নেই, কেমন দেখায় বলো তো? এগুলো খেয়াল করেছ একবারও? সাইফ উত্তর দিল না, পকেট থেকে ফোন বের করে চেয়ারে গিয়ে বসল। অদিতিকে আঞ্জুমান সাথে করে রুমে নিয়ে গেল। আলমারি খুলে গহনা বের করছে, সাথে মেরুন রঙের একটা শাড়িও।
অদিতি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আঞ্জুমান শাড়ি আর বেশ কিছু গহনা অদিতির হাতে দিয়ে বলল, এই নাও, ব্লাউজ দিঘির সাইজে আনিয়েছি, আশা করছি তোমার হয়ে যাবে। অদিতি একবার শাড়ি গহনার দিয়ে তাকালো, একবার আঞ্জুমানের মুখের দিকে তাকালো। আঞ্জুমান আবার বললেন, কি হলো, নাও। অদিতি কণ্ঠ নিচু করে বলল, মা, এতগুলো গয়না যদি আমি হারিয়ে ফেলি, আমি শুধু নাকফুল আর চুড়িয়ে দিন। আঞ্জুমানের ভ্রু যুগল প্রশস্ত হল। যাক, মেয়েটা লোভী না। সমস্যা নেই, তুমি রাখো, তুমি তো আর বাড়ির বাইরে যাচ্ছ না, পড়লে বাড়িতেই কোথাও পড়বে। অদিতি আর কোনো কথা না বলে সে জিনিসগুলো নিল, চুপচাপ নিজের ঘরে চলে গেল। ভয়ে আঞ্জুমানকে বলতে পারেনি যে সে শাড়ি পরতে পারে না। রুমে এসে খাটের ওপর বসে বসে ভাবছে এখন কি করবে। আগে পেটিকোট আর ব্লাউজ পরে নি, তারপর কোনো রকমভাবে শাড়ি পরে ফেলব। কিন্তু যেদিকেই শাড়ি পেঁচাচ্ছে সেদিকেই এলোমেলো হয়ে যাচ্ছে, কুচিও করতে পারছে না। অনেকক্ষণ শাড়ির সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সাইফ অনেকক্ষণ নিচে অপেক্ষা করেছে, কিন্তু অদিতি আসেনি। বাধ্য হয়ে নিজেই ওপরে এলো, এসে দেখল অদিতি এই অবস্থায় শুয়ে আছে। সাইফকে দেখে চট করে উঠে বসল, কোনো রকমে শাড়ি পেঁচিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। সাইফের ঠোঁটে শয়তানি হাসি। পরনের কালো হুডির পকেটে হাত ঢুকিয়ে দরজায় মৃদু হেলান দিয়ে দাঁড়াল। পা থেকে মাথা পর্যন্ত দেখল অদিতির, শাড়িটা গায়ে পেঁচিয়ে পোটল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। ওমন বিড়ালের বাচ্চার মতো জামা পেঁচিয়ে বসে আছো কেন? অদিতি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন না। সাইফ অমনি সোজা হয়ে দাঁড়াল। দেখাবে? অদিতি সাইফের ইঙ্গিত বুঝে বলল, ছি, আমি আপনার মতো নির্লজ্জ নাকি সেদিন যেই কাহিনীটা করলেন? সাইফ হাসল। অনেক বড় চান্স মিস করে ফেলেছেন ম্যাডাম, এরকম চান্স এর আগে আমি কাউকে দিইনি। যাই হোক, আপনি কি দেখাতে চাইছিলেন সেটা হলুন? অদিতি কিছুটা বিরক্তি নিয়ে বলল, শাড়ি পরতে পারছি না, আপনি পরাতে পারেন? সাইফ সোজা সাপটা উত্তর দিল, না, আমি শুধু খুলতে পারি। এখন নদীকে পাঠিয়ে দিচ্ছে, পরিয়ে দেবে, কিন্তু খোলার সময় কিন্তু আমাকে ডাকবে। অদিতি হাঁ করে তাকিয়ে দেখল সাইফের চলে যাওয়া। লুকটাকে কেমন অদ্ভুত লাগে অদিতির। এত বড় বাড়ির ছেলে, এত সুন্দর চেহারা, সে কিনা অদিতিকে বউ করতে নিয়ে এসেছে। আবার কৃতজ্ঞতাও বোধ করে। সেদিন সাইফ কিনে না আনলে আজ তার কি করুণ দশাই না হতো। সাইফ নদীকে চোখের ইশারায় ডাকে। নদী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সাইফ নদীর কানে কানে বলে, যা, তোর ভাবিকে একটু হেল্প কর। নদী সাইফের মুখের দিকে তাকিয়ে থাকে। সাইফ ঘরের দিকে ইশারা করে। সেই মতো সাইফের ঘরে চলে যায়। গিয়ে দেখে অদিতি শাড়ি খাটে রেখে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। নদীকে দেখেই হাসি ফুটল অদিতির। এসেছেন আপু? দেখুন না, আমি কিচ্ছু করতে পারছি না এই শাড়িটাকে। নদী প্রথমে শাড়ির আঁচলটা মাপমতো সেফটিপিনে আটকে রেখে শাড়ির জমিন অংশ অদিতির পেটিকোটে গুজে দিল। তারপর দক্ষ হাতে সুন্দর কুচি করে 5 মিনিটেই অদিতিকে শাড়ি পরিয়ে দিল। অদিতি তাকিয়ে দেখল নদীর দিকে। কত গুণী মেয়েটা, রান্না বান্না, শাড়ি পরানো, সব কাজে পারদর্শী। নদীর কথায় অদিতির ভ্রম ভাঙল। একটা কথা বলবো? বলুন না আপু। নদী অদিতির কানে কানের দুল পরাতে পরাতে বলল, আরেকটু সকালে ওঠার চেষ্টা করবে, মা মণিমা খুশি হবে। অদিতি এখনও অতটা ম্যাচিওর না, কোনো কথা বললে কোন দিকে যাবে বিষয়টা অত বোঝে না, বলে ফেলল, আমি সকালেই উঠি আপু, উনি যেতে দেয় না। নদীর হাত থামল অদিতির কথায়। মেয়েটা কি বলে এসব? শোনো, এটা আমাকে বলেছ, আর কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা। নদী দেখল শাড়ি পরে কেমন বড় বড় লাগছে মেয়েটাকে, সাইফের পাশে বড্ড মানাবে। আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, মাথায় ঘোমটা দিয়ে থাকবে, মুরব্বি কেউ পরিচিত হতে আসলে সালাম দেবে, বুঝেছ? আচ্ছা আপু। নদী অদিতিকে সাথে করে নিচে এলো। সাইফের চোখ আটকে গেল সিঁড়িতে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে, শাড়িতে প্রথম দেখল সাইফ। আঞ্জুমান মুচকি হাসল অদিতিকে দেখে, মনে মনে মাশাল্লাহ বলল। ছেলেটার পছন্দ আছে বলতে হবে। অদিতি রান্নাঘরে ঢুকতে গেলে আঞ্জুমান বলল, তোমার এখানে আসতে হবে না, সোফায় গিয়ে বসো, শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছ। কথাটা অবশ্য মন্দ বলেনি। নদীর বেস্ট ফ্রেন্ড সিমি এসেছে, নদীকে এসে জড়িয়ে ধরল। কোথায় ছিলি এতক্ষণ? কখন এসেছি আমি? তোর জন্য বসে আছি।
নদী কথাটা বলতে অস্বস্তি বোধ করল, কারণ সিমি সাইফের জন্য নদীর অনুভূতিটা জানত। বেস্ট ফ্রেন্ড হিসেবে সবই সিমিকে বলতো নদী। সাইফ ভাইয়ের বউকে শাড়ি পরিয়ে দিতে গেছিলাম। সিমি ইতিমধ্যেই ফোনে শুনেছে সাইফের করা ঘটনা। নদীর হাত ধরে বলল, তোর কি ওকে একটু হিংসে হয় না? ওকে তুই সাজিয়ে দিচ্ছিস। নদী, সিরিয়াসলি? নদী চোখের পানিটুকু আড়াল করতে বলল, আমি যাকে ভালোবাসি সেই ওকে ভালোবাসে, আমি ওকে কি করে হিংসে করব? সিমি নদীকে জড়িয়ে ধরে বলল, জানিস, তোর মতো মহান লোকগুলোই জীবনে বারবার ঠকে। অন্যের জন্য নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে দিস, দিন শেষে কেউ তোদের জন্য থাকে না। বড়সড় কিছু একটা পড়ে ড্রয়িং রুমের কাছের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই চমকে সেদিকে তাকায়। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। হাসান চৌধুরী ঘর থেকে ছুটে বেরিয়ে এলো শব্দে। এমন কাজটি আর কেউ না, হাবিব চৌধুরী করেছে। হাসান চৌধুরী ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি হাবিব, পাগল হয়ে গেছ? হাবিব হুঙ্কার দিয়ে বলল, পাগল আমি হইনি ভাইজান, সত্যিটা শুনলে পাগল এবার আপনারা হবেন। আঞ্জুমান জিজ্ঞেস করল, কি সত্যি? কোন সত্যির কথা বলছ? হাবিব চৌধুরী আগুন চোখে অদিতির দিকে তাকাল। অদিতি ভয়ে নদীর হাত চেপে ধরেছে। হাবিব চৌধুরী বজ্র কণ্ঠে বললেন, সাইফ এই নোংরা মেয়েটাকে নিষিদ্ধ পল্লী থেকে কিনে এনেছে। কথাটা বাজ পড়ার মতো পড়ল ড্রয়িং রুমে। চারিদিকে পরিবেশ থমথমে হয়ে গেল। সবার মুখেই কোনো কথা নেই, সবাই বাকরুদ্ধ হয়ে গেছে যেন। সাইফ এখনও স্বাভাবিক। সবার দৃষ্টি অদিতির দিকে। হাবিব চৌধুরী পুনরায় বললেন, এই নোংরা মেয়ে এই অনুষ্ঠানে এবং এই বাড়িতে কোথাও থাকতে না। সাইফ কাকার কথার বিপক্ষে বলল, কাকা, ও কোনো নোংরা মেয়ে নয়। ওর সৎবাবার টাকার জন্য ওকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল, তখনই আমি ওকে নিয়ে এসেছি। ও ঢোকেওনি নিষিদ্ধ পল্লীতে। হাসান চৌধুরী ক্ষিপ্ত গলায় বলল, কিন্তু এনেছ তো সেই নষ্ট জায়গা থেকেই। কিন্তু বাবা, এতে ওর কি দোষ বলো? ব্যাস, আর একটা কথাও না সাইফ। সব অতিথিরা এসে পড়ার আগে এই মেয়েটাকে বিদায় করে দাও, ও এখানে কিছুতেই থাকতে পারবে না। সাইফ অদিতির হাত চেপে ধরে বলল, ও না থাকলে আমিও থাকব না, চলো অদিতি। এই ছেলে একবার বাড়ি ছাড়লে আদৌ কোনোদিন ফেরানো সম্ভব নয়। আঞ্জুমান আটকালো ওদের। অনুষ্ঠান শেষে এ নিয়ে কথা হবে, আপাতত বউ নিয়ে ঘরে যাও। হাসান চৌধুরীও কিছু বলল না, কারণ তার বড় ভাই আসছে। সে কোনোভাবেই এই ঘটনা টের পেলে সর্বনাশ হয়ে যাবে। হাবিব চৌধুরীকে সতর্ক করলেন, বড় ভাইজান যেন কোনোভাবে জানতে না পারে মেয়েটা কোথা থেকে এসেছে। লোক দিয়ে সব কাঁচের টুকরো ভাঙা জিনিস পরিষ্কার করাচ্ছেন। এই এলো বলে তারা সবাই দ্রুত সব রেডি করতে ব্যস্ত। একজন স্টাফ এসে খবর জানালেন, এসে গেছে বাড়ি থেকে লোকজন। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ হলো রুমের মধ্যে পায়চারি করেছে অদিতি। সাইফ ভিতরের রুমে ঘুমায়। সে ওঠার আগে যাতে অদিতি নিচে না যায় তার কঠোর নিষেধাজ্ঞা জারি করে গেছেন। ফলে অদিতি নিচে যেতেও পারছে না। এখন ওর মনে হচ্ছে সকালে আসলে নিচে না গেলেই ভালো হতো, কিন্তু না গেলেও বাকি সত্যি কখনো চাপা থাকে নাকি? একদিন না একদিন সবার সবটা জানারই ছিল। এ শকুনের হাত থেকে বেঁচে ভেবেছিল বাবার সাথে পালিয়ে অন্য শহরে গিয়ে আবার নতুন করে বাঁচবে, কিন্তু সেও অদিতির সাথে ঘাতকতা করল। বেঁচে দিল নিয়ে নোংরা জায়গায়। অদিতি হাঁটুমুড়ে বসে কাঁদছে আর এসব ভাবছে। সাইফ ব্যালকনিতে বসে সিগারেট টানছে। রাগী তার মাথা টকবক করছে। চাচ্চু এটা জানল কিভাবে তাও বুঝতে পারছে না। এখন থেকে অদিতিকে আরও বেশি নজরে রাখতে হবে। গমগমে পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলেন ওয়াহাব চৌধুরী। হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী সমস্বরে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এসো বুকে এসো। পরপর দুভাই কুলাকুলি শেষ করলে আঞ্জুমান এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আঞ্জু? আঞ্জুমান মাথায় ঘোমটা টেনে বলল, আমি ভালো আছি ভাইজান। বড় ভাবিকে নিয়ে এলেন না কেন? আর তুজাউন কোথায়? ওয়াহাব চৌধুরী সোফায় বসলেন। আর বলো না, তোমার বড় ভাবির কত কাজ, সে সেসব ছেড়ে আসতে পারেনি। এদিক ওদিক দিঘিকে খুঁজে বলল, তা কোথায় আমাদের বার্থডে গার্ল? দিঘি মামুনি কোথায়?
নদী জলপাই রঙের চুড়িদার পরেছে, মাথায় ওড়না দিয়ে বড় আব্বুকে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু। দিঘি আসছে, ওর বন্ধুদের সাথে রেডি হচ্ছে রুমে। ওয়াহাব চৌধুরী সালামের জবাব দিয়ে নদীকে পাশে বসার জন্য ডাকলেন। নদী গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওয়াহাব চৌধুরীর পাশে বসল। ওয়াহাব চৌধুরী নদীর মাথায় হাত দিয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বড় মেয়ে খুব নিষ্ঠাবান হয়েছে। সুখে থাকো মা, সুখে থাকো। নদী মুচকি হেসে বলল, দাদা ভাইয়ের আসার কথা ছিল বড় আব্বু। ওয়াহাব চৌধুরী হাসতে হাসতে বললেন, ওর কথা আর বলো না মামুনি, খানিক আগে গাড়ি থেকে নামল, কোথায় নাকি যাবে সেই যে 5 মিনিটের কথা বলে গেল, এখনও আসার নাম নেই। দিঘি স্কাই ব্লু কালারের একটা বারবি গাউন পরেছে, 2 হাতে গাউন ধরে পুতুলের মতো দৌড়ে এলো বড় আব্বুর কাছে। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়াহাব চৌধুরী হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে মাই গার্ল, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নদী উঠে সেখানে দিঘিকে বসালো। দিঘি হাত বাড়িয়ে বলল, আমার গিফট? দেব দেব, গিফট তো অবশ্যই দেব। তার আগে যারা ভিডিওটি দেখছে তাদের বলো ভিডিওতে এক্ষুনি লাইক দিতে। প্লিজ বন্ধুরা, আমার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দাও এক্ষুনি। ড্রয়িং রুমের সবাই হেসে ফেলল, সিমিও আছে সেখানে, দিঘির 12-13 জন বান্ধবীও আছে। ওয়াহাব চৌধুরী পকেট থেকে লাল একটা বক্স বের করল, তাতে জল জল করছে ডায়মন্ডের রিং। দিঘির হাত উল্টে তাতে পরিয়ে দিল। দিঘির বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল গিফট দেখে। দিঘি তো খুশিতে আটখানা। সাইরা এখন এলো রান্নাঘর থেকে। ভাইজান, এত দামি উপহার দেওয়ার কি ছিল বলুন তো? ওয়াহাব চৌধুরী হাসজ্জ্বল মুখে বললেন, কি যে বলো না সাইরা, চৌধুরী বাড়ির ছোট মেয়ে দিঘি, আমাদের আদরের বাচ্চা, তাকে এটুকু দেব না? সবাই খুব হাসি খুশি। ওয়াহাব চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে আরও একটা গোল্ডের নেকলেসের চিকন বক্স বের করে বললেন, আর এটা তোমাদের বড় ভাবি নিজে দিয়েছেন। প্রথমবার স্পেশাল মানুষটার মুখ যেন সোনা ছাড়া না দেখি। আমাদের বড় ছেলে তুজা হলেও বিয়ে আগে সাইফ করল। চারিদিকে চোখ বুলিয়ে বললেন, হাসান কোথায় বৌমা, আর সাইফি বা কোথায়? সকলের মুখের হাসির সাথে সাথে মিয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। ওয়াহাব চৌধুরী তাড়া দিয়ে বললেন, ও আঞ্জুমান, বৌমাকে ডাকো, দেখো তোমার ভাবি এই হারটা আমায় দিয়ে দিল, পুই পুই করে বলে দিয়েছে বৌমাকে দেখে এটা যেন দিয়ে আসি। হাবিব চৌধুরী বললেন, ওরা তো একটু বাইরে গেছে। সে কি, বাড়িতে অনুষ্ঠান, বৌমা কোথায় গেছে? সায়রা কথা কাটাতে বলল, ওই আসলে দিঘির জন্য গিফট আনতে গেছে। হাসান চৌধুরী বলল, ওরা এসে যাবে, হ্যাঁ, আমরা কেক টেক কাটি, কি বলো? ওয়াহাব চৌধুরী অবাক হয়ে বললেন, সাইফ বৌমাকে ছাড়াই কাটবে? না না, ওরা আসুক। হাবিব চৌধুরী হাসান চৌধুরীকে ইশারা দিয়ে দিল। হাসান চৌধুরী বলল, আপনি আমার ঘরে আসুন ভাইজান, কথা আছে আপনার সাথে, আসুন। ওয়াহাব চৌধুরী যেতেই যেন সবাই হাঁ ছেড়ে বাঁচল। হাসান চৌধুরী নানা বাহানায় অনেকক্ষণ আটকে রাখল ওয়াহাব চৌধুরীকে, কিন্তু ওয়াহাব মেজাজ বিগড়ে গেল। সবাই প্ল্যান করল রুমে নিয়ে দেখা করাবে। প্ল্যান মাফিক ওয়াহাব চৌধুরীকে সাইফের রুমে নিয়ে গেল। দরজায় কয়েকবার নক করার পর সাইফ খুলল। অদিতি তখনও খাটে হাঁটু মুড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নদী আগে আগে রুমে ঢুকল। সাইফ মন খারাপ করেই সালাম দিল ওয়াহাব চৌধুরীকে। আসসালামু আলাইকুম বড়াব্বু। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে তোমরা? সেই কখন থেকে তোমাদের অপেক্ষায় সকলে বসে আছে। সাইফ বড়াব্বুর কথার আগামাথা বুঝল না। হাসান চৌধুরী ইশারা দিল চুপ থাকতে। ওয়াহাব চৌধুরী উৎসুক হয়ে বললেন, কোথায় আমার বৌমা, কোথায়? নদী অদিতির কাছে গিয়েই কানে কানে বলে দিয়েছে, শোনো, এটা হচ্ছে আমাদের বড় কাকা, ওনাকে আমরা বড়াব্বু ডাকি, উনি কিচ্ছু জানে না, বুঝেছ? ঠিক করে কথা বলো। অদিতি বিছানা ছেড়ে উঠে মাথায় ঘুমটা টেনে বলল, আসসালামু আলাইকুম বড়াব্বু। পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে থামালো ওয়াহাব চৌধুরী। আরে আরে, থাক থাক মা, ভালো থাকো ভালো থাকো। এতক্ষণ কান্না করার জন্য অদিতির ভরসা গড়ন যেন লালচে আভায় ছেয়ে গেছে। ওয়াহাব চৌধুরী মুগ্ধ হয়ে গেল অদিতির মুখ দেখে। সন্তুষ্টির হাসি দেখা গেল তার মুখে। উচ্চ স্বরে বলে উঠলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ রে হাসান, এই চাঁদের টুকরো কোত্থেকে আনলি তুই? গলার হারটা বের করে অদিতির সামনে ধরে নদীকে বললেন, মামনি, এটা ওকে পরিয়ে দাও তো। নদী হারটা অদিতির গলায় পরিয়ে দিল। সাইফ নিশ্চুপ দেখল সবটা। ওয়াহাব চৌধুরী বললেন, বৌমা চলো নিচে চলো, দিঘি মামনির বন্ধুরা অপেক্ষা করছে, কেক কাটতে হবে। সাইফ আয়, এসো সকলে।
উপায় না পেয়ে সকলেই গেল ওয়াহাব চৌধুরীর পিছন পিছন। সাইফ বলল, বড়াব্বু, দাদাভাই আসেনি? এসেছে তো, কোথায় যে গেল? যাক, চলো আমরা কেটে নিই। দিঘির বান্ধবীরা বাড়ি ফিরবে, আবার আমাদেরও ফিরতে হবে। দিঘি বাবাকে বলল, বাবা, কেক কাটার পর কিন্তু ডান্স করতে হবে। হাসল সকলেই। নদী লাল রঙের একটা সুন্দর কেক বানিয়ে দিয়েছে দিঘির বার্থডে উপলক্ষে। কেকের ওপর 16 লেখা দুটো সাদা মোমবাতি। ফু দিয়ে নিভিয়ে দিঘি কেক কাটল, একে একে সবাইকে খাওয়ালো। অদিতি সিঁড়ির একপাশে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নদী খেয়াল করল বিষয়টা। দিঘি ওর বন্ধুদের সাথে সেলফি তুলছে। নদী গিয়ে দিঘিকে বলল, ভাবি, কেকটা দিলি না? দিঘি ভেঙচি কেটে বলল, ওই বাজে মেয়ের সাথে বাবা আমাকে মিশতে বারণ করেছে। নদী দিঘিকে বোঝাতে বলল, এমন বলতে নেই বোন, যাও ওকে দিয়ে এসো। দিঘি কোনোভাবেই রাজি হল না। নদী নিজেই এক পিস কেক তুলে নিয়ে অদিতিকে খাইয়ে দিল। অদিতি প্রথমে খেতে চাইল না। নদী বলল, নাও, খেয়ে নাও, আমি বানিয়েছি। অদিতির চোখ জলে ঝাপসা হয়ে আসে। নদী জিজ্ঞেস করে, ভালো হয়েছে? উত্তরে শুধু উপরনীচ মাথা নাড়ায়। দিঘি ওর বন্ধুদের সাথে নাচ করছে। ওয়াহাব চৌধুরী, হাসান চৌধুরী সহ সকলে খেতে বসেছে। বসেনি শুধু হাবিব। ওই নোংরা মেয়ের সাথে বসে সে মোটেও খাবার খাবে না। অদিতি টেবিলের কাছে আসতেই সায়রা ইচ্ছে করে সসের বাটি ওর গায়ে উল্টে দেয়। অদিতির শাড়িতে অনেকটা সস পড়ে যায়। ওয়াহাব চৌধুরী ভ্রু কুচকে সায়রাকে বললেন, দেখে কাজ করবে তো? বোমা, যাও পোশাক পাল্টে এসো। অদিতি বেশ বুঝতে পারল তাকে ইচ্ছে করে সরিয়ে দিল। সাইফ বুঝলেও বড় আব্বুর সামনে কিচ্ছু বলল না। চুপচাপ খাবার খাওয়া শুরু করল। অদিতি চলে গেল রুমে। পাল্টে রুমেই রইল, আর যেতে ইচ্ছা করল না নিচে। খাওয়া প্রায় শেষের দিকে তখন তুজা বাড়িতে ঢুকল। হাতে ইয়া বড় একটা লাল টেডি বিয়ার। দিঘির হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে সিস্টার। দিঘিরও খুব পছন্দ হলো উপহারটা। আল্লাতি গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ দাদা ভাই। তুজা হাসল। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী সবাইকে সালাম দিয়ে খাবার টেবিলে বসল। একে একে সবাই তুজাকে এটা ওটা জিজ্ঞেস করছে। ও মুখে টুকটাক উত্তর দিলেও ওর নজর মূলত দিঘির বান্ধবীরা নাচছে সেদিকে। মুখে খাবার ঠিকই, কিন্তু চোখ দিয়ে গিলছে ফ্লোরে নাচ করতে থাকা মেয়েগুলোকে। মনে মনে বলল, এখানে এতগুলো মেয়ে জানলে আগেই আসতাম। সাইফ বলল, দাদা ভাই, এত দেরি করে কেন এলে? আমরা তোমাকে ছাড়াই কেক কেটে ফেললাম। তুজা খাবার চিবোতে চিবোতে বলল, এ বাড়ির মানুষ এমনই রে। তোর মুসলমানির সময়ও এমন করেছিল। আমি গেছি ক্রিকেট খেলতে, আয়শা দেখি তোর পাখির মাথা কাট্টালাইছে। সাইফের খাবার তালুতে উঠে গেল। বিষম খেয়ে কাশতে লাগল সাইফ। নদী নাক মুখ কুচকে সরে গেল সেখান থেকে। আঞ্জুমান সাইফকে পানি এগিয়ে দিল। ওয়াহাব চৌধুরীর এই এক জ্বালা। ছেলেটাকে হাজার চেষ্টা করেও শালীন বানাতে পারেনি। তুজা সবার পরে বসলেও খাওয়া সকলের সাথেই হলো। খাওয়া শেষে সবার আগে ওই হাত ধুতে গেল। বেসিনে হাত ধুতে গিয়ে নদীকে বলল, কোন ইয়ারে পড়ছিস এবার? অনার্স দ্বিতীয় বর্ষে। হাত ধোয়া হলে নদী টিস্যু এগিয়ে দিল, কিন্তু তুজা হাত মুছল নদীর ওড়নার আঁচলে। নদী নাক সিটকায়। সোফায় এসে বসে। দিঘির বান্ধবীরা গিফট আনবক্স করছে। তুজা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেয়েদেরকে। দিঘির এক বান্ধবী বেসিন থেকে হাত ধুয়ে তুজার সামনে দিয়ে যাচ্ছিল। তুজা ডেকে বলল, এই মেয়ে, শোনো। জি ভাইয়া। নাম কি তোমার? মেয়েটা হাসো মুখে বলল, জোনাকি। তোমার নাম জোনাকি? জি। তুজা বাঁকা হেসে বলল, তার মানে তোমার পুটকিতে লাইট জ্বালে? মেয়েটার হাসজ্জ্বল মুখ কালো হয়ে গেল। ভীষণ লজ্জা পেল তুজার মুখে এমন কথা শুনে। মনে মনে ভাবল, দিঘির ভাইটা কেমন। মেয়েটা মন খারাপ করে বেরিয়ে গেল, কাউকে কিছু না বলেই। তুজা মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আরেক তরফা হাসল। ওদের যাওয়ার সময় হয়ে গেছে। হাসান চৌধুরী অনুরোধ করে বললেন, আজকে থেকে যাও ভাইজান। ওয়াহাব চৌধুরী হাসান চৌধুরীর হাত ধরে বললেন, থাকব কি করে ভাই, বাড়িতে মা তোমাদের ভাবি একা আছে। পরের বার মা আর ভাবিকে নিয়ে আসতে হবে কিন্তু ভাইজান। তুজা সাইফের গলা জড়িয়ে বলল, ভাই, আমি মূলত একটা মালের সন্ধানে শহরে এসেছি, আমায় কি তুই একটু সাহায্য করতে পারিস? মাল? তুজা সাইফের মাথায় আলতো চাপড় মেরে বলল, আরে ভেড়া চোদা, বিয়ে করছো স্যার, এটা বুঝোস না? আরে মেয়ে 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 বললে ভুল হয়, একটা মাগি আর কি। ধরছিলাম গ্রাম থেকেই, কিন্তু কাছে পাওয়ার আগেই শালি পলাইল। খবর পাইছি ঢাকাতেই আছে। ওরে আমার ব্যাস একদিনের জন্যই লাগব। সাইফ মুচকি হেসে বলল, দাদা ভাই, তুমি আর শোধরালে না। আচ্ছা, একদিনের প্রয়োজনে এত হন্যে হয়ে খুঁজছ কেন? দেশে কি আর মেয়ে নেই? ওইটা মেয়ে না রে, পড়ি পড়ি, তাই জন্যই তো লাগব।
যাক সেসব তো ঠিক আছে, বাড়িতে যাবি কবে? ওরা টুকটাক কথা বলতে বলতে আসলো। ওয়াহাব চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে বেরোবেন এমন সময় বললেন, বৌমা কোথায় গেল? ডাকো ওকে, ওর সাথে কথা বলে যাই। তুজা? হ্যাঁ বাবা। তুমি তো ভাইয়ের বউয়ের সাথে আলাপই করলে না, যাও আলাপ করে এসো, আমরা বেরোবো। সাইফ তুজার কাঁধ জড়িয়ে বলল, চলো তোমাকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বড় আব্বু, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আলাপ করে এসো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।